ঋতু বলো, মিয়া ভাই, আমার সাথে যাবি ঢাকা শহরে? আমাদের সাথে থাকবি। রিজাকে ভালো স্কুলে ভর্তি করে দিব। আনন্দে চিকচিক করে উঠে ঋতুর চোখ। কৃতজ্ঞতায় ঢলে পড়ে ঋতু বলে, আমারে না নেও মিয়া ভাই, আমার মাইয়াডারে নিও। এইহানে থাইকা ওর ভবিষ্যৎ শেষ হইয়া যাইব। শুধু ওকে না, তোকেও নিয়ে যাব আমাদের সাথে। আব্বাকেও নিব। আব্বা যাইব না মিয়া ভাই। কেন যাবে না? আমি জানি না মিয়া ভাই যে কেন যাবে না। হয়তো তোমার প্রতি দায়িত্ব পালন করেনি, তাই হয়তো যাবে না। তাছাড়া আরও অনেক কারণ আছে। বাবা চাইলেও যেতে পারবে না। কেন? কেন যেতে পারবে না? অনেক কারণ আছে মিয়া ভাই। তুমি বাবারে জিগাইও। হুমম। মিয়া ভাই, বল। ভাবিরে জিগাইছিলা? কোনো ব্যাপারে? এই যে আমারে নিতে চাও, ভাবির অনুমতি নিছ? রিজভি হেসে বলে, সাগরিকার কথা বলছিস? ওর কোনো অসুবিধা নেই তোদের নিয়ে। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। বিষয়টা তোকে নিয়ে। কি মিয়া ভাই, তুই আর কতদিন এইভাবে থাকবি? জীবনটা তো আর থেমে থাকবে না। একা একা কিভাবে থাকবি তুই? ঋতু খিলখিল করে হেসে ওঠে। ওর হাসি যেন থামতেই চায় না। রিজভির মনে পড়ে বহু বছর আগে ছোট্ট ঋতুকে কোনো কিছু দিল এইভাবেই খিলখিল করে হাসত। ওর হাসিতে রিজভির কষ্টগুলো দূর হয়ে যেত। সৎ মায়ের দেওয়া কষ্টগুলো ভুলে যেত। ঋতু হাসি থামিয়ে বলে, মিয়া ভাই, বাবা যদি আমার মায়েরে বিয়ে না করত, তাহলে কিন্তু তোমার এই অবস্থা হতো না। তুমি মায়ের আদর না পেলেও সৎ মায়ের অত্যাচার তো ভোগ করতে না, তাই না? রিজভি মাথা নিচু করে থাকে। ঋতু আবার বলে, পুরুষ মানুষের কাছে বিষয়টা খুব সোজা। কিন্তু মাইয়া মানুষের কাছে এত সোজা না। আমার মাইয়াডা না থাকলে মিয়াভাই একটা কথা ছিল, ওর জীবনটা শেষ হইয়া যাইব। প্রতিউত্তরে রিজভি কিছুই বলতে পারে না। প্রসঙ্গ ঘুরানোর জন্য বলে, বাচ্চারা কই গেছে? নদীর পাড়ে গেছে। নৌকায় ঘুরবে। কি বলিস? একা গেছে? না, মেজ ভাইও গেছে। অহ, আমিও যাই তাহলে। বহুদিন সেদিকে যাওয়া হয়নি। ঘুরে আসি। ঘুরতে যাচ্ছ? নাকি বাচ্চাদের পাহারা দিতে যাচ্ছ? বলেই খিলখিল করে হেসে ওঠে। রিজভিও হেসে ফেলে। তার বোন তার চালাকি ধরে ফেলেছে যে। আমি তোমার সাথে রাগ করেছি কবিতা আপু। গাল ফুলিয়ে বলে আয়রা। আমিও করেছি। আয়রার হ্যাঁতে হ্যাঁ বলে কায়রা। কেন? আমি কি করেছি? তুমি আরও আগে কেন আসনি? আরে বাবা, আমার তো কলেজ ছিল। কলেজ বন্ধ না দিল আমি কিভাবে আসতাম? আমাদের বাসা থেকে তো তোমার কলেজ কাছেই। আমাদের বাসায় এসে কেন তুমি কলেজ করো না? কবিতা আনমনে বলে, সব জায়গা সবার জন্য নয়। বুঝলে? কিন্তু এইটাই তো তোমার বাড়ি আপু। কায়রা অস্থির হয়ে বলে। কবিতা কিছু বলার আগেই আয়রার খালাতো বোন এসে হেয়ালি করে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই। সবার জন্য সব জায়গা নয়। যেহেতু সবার জন্য সব জায়গা নয়, তাই কারো উচিত না হুট করেই অন্যের বাড়িতে এসে বসা। আমি হলে তো জীবনেও আসতাম না। মানুষ যে কিভাবে আসে, কে জানে। কবিতার চোখে পানি চলে আসলো অপমানে। সে কিছু বলতে চাইলেও বলতে পারল না। সে তো এখানে ইচ্ছে করে আসেনি। তাকে তো আনা হয়েছে।
তবে কেন তাকে এত কথা সহ্য করতে হবে? সে মাথা নিচু করে থাকে। আয়রার খালাম্নি এসে বলে, তুমি যেন কোনো ক্লাসে পড়ো কবিতা? মনে পড়েছে। কলেজে পড়ো। তা তোমার বাবা মা তোমার বিয়ের কথা বলে না? মানে, যারা তোমাকে পালে? কবিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? না মানে বলছিলাম যে এই যে তোমাকে প্রতি ছুটিতেই এখানে পাঠিয়ে দেয়। তোমার দায়িত্ব কি তারা নিতে পারে না এই কয়েকদিনের জন্য? তোমাকে তো তারা দত্তক নিয়েছে। তাহলে এইখানের কোনো কিছুই তো আর তোমার নেই। তাহলে তোমাকে এখানে পাঠায় যে? কবিতার ইচ্ছে হলো এখনই এই বাসা থেকে চলে যেতে। আয়রা আর কায়রা ছোট হলেও আরিয়ান কিছু বড়। তার খালাম্নি কি বলছে সেটা সে বুঝতে পারছে। সে তৎক্ষণাৎ জবাব দেয়, তুমি এইসব কি বলছো খালাম্নি? এইটা তো আপুরও বাড়ি। আপু এখানে আসলে কি হবে? আরিয়ান, বড়দের মাঝখানে কথা বলতে হয় না। জানো না? কেন কথা বলছো মুখে মুখে? বড়রা ছোটদেরকে ভালোবাসলে তো ছোটরা বড়দেরকে সম্মান করবে, তাই না? কথাটা বলতে বলতে রুমে ঢুকে কাব্য। সে এসেই সোফার উপর এক পায়ের উপর আরেক পা তুলে বসে। তারপর সরাসরি আরিয়ানের খালাম্নিকে উদ্দেশ্য করে বলে, আমার বোনকে না হয় আমরা কিছুদিন খাওয়াতে পড়াতে পারি না বলে এইখানে পাঠিয়ে দিই। কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছেন। আপনারা তবে কেন এইখানে এসে পড়ে থাকেন? আর আপনার মেয়ে তো শুনেছি এইখানেই থাকছে বিগত কয়েক মাস ধরে। তবে কি আমি ভেবে নিব আপনাদের ও অবস্থা খারাপ, তাই এইখানে থাকেন? শোনো কাব্য, আমি কিন্তু তোমার গুরুজন হই। আমার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমার নেই। চিবিয়ে চিবিয়ে বলে আরিয়ানের খালাম্নি। আমার বোনের সাথেও আপনার এইভাবে কথা বলার অধিকার নেই। আপনি এখানে কেন এসেছেন? আমার বোনকে দেখতে এসেছি। আমার কি আমার বোনের সংসারে আসার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। অবশ্যই আপনি আপনার বোনকে দেখতে আসতে পারেন। আপনি আপনার বোনকে দেখতে আসতে পারলে আমার বোন কেন তার ভাইবোনদের দেখতে আসতে পারবে না? ওর ব্যাপারটা আলাদা কাব্য ভাইয়া। ওকে তো তোমার বাবা মা দত্তক নিয়েছে। এখন তো আর এই পরিবারে ওর কোনো অধিকার নেই। দায়সারাভাবে কথাটা বলে আরিয়ানের খালাতো বোন নেহা। কাব্য ওর কথা শুনে মজা পেয়েছে এমন ভাব করে বলে, ওহ তাই? আমি তো জানতামই না। ওকে, চলো কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে এই বাড়িতে ওর মেয়ে হিসেবে কোনো অধিকার নেই। কারণ আমার বাবা মা ওকে দত্তক নিয়েছে। কিন্তু তারপরও কি সব অধিকার শেষ? আমি যদি এই পরিবারে আসতে পারি, তাহলে ও পারবে। কারণ এটা আমার মামা বাড়ি। আর সেই হিসেবে ওরও তো মামা বাড়ি, তাই না? কাব্যর কথা শুনে নেহা সেখানে থেকে গটগট করে হেঁটে চলে যায়। এবার কাব্য আরিয়ানের খালার দিকে তাকিয়ে বলে, ক্লিয়ার? আপনারা এসেছেন বোনের বাড়িতে, আর আমরা এসেছি মামার বাড়িতে। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, মামার বাড়ি রসের হাড়ি। কোথাও কিন্তু লেখা নেই খালার বাড়ি রসের হাড়ি কিংবা বোনের বাড়ি রসের হাড়ি। বলেই হো হো করে হাসতে থাকে। আরিয়ানের খালাম্নি মুখ কালো করে বসে থাকে। কবিতা মাথা নিচু করেছিল। তার ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে। তার নিজের বাবার বাড়ি আজ তার মামার বাড়ি। মুখে যতই বলুক বাবাকে সে ভালোবাসে না, পছন্দ করে না, কিন্তু তাকে মামা বলে সম্বোধন করতে হবে এইটা তো সে মেনে নিতে পারবে না। কি হচ্ছে এখানে? রাশভারী গলায় কথাটা বলে কবিতার বাবা আনোয়ার। কবিতা সহ সবার দৃষ্টি তখন তার দিকেই যায়।
কাব্য কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তার আগেই আরিয়ান তাকে গিয়ে বলে, বাবা, বাবা, জানো খালামনি কি করেছে? খালামনি আর নেহা আপু কবিতা আপুকে অপমান করেছে। বলেছে এখানে নাকি আপুর কোনো অধিকার নেই। আপু এখানে এসে নাকি ঠিক কাজ করেনি। আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে তাকায় শালিকার দিকে। সরাসরি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আরিয়ানের কথাটা কি ঠিক? তুমি আমার মেয়েকে এইসব বলেছ? আরিয়ানের খালামনি কিছুটা ভয় পাওয়া গলায় বলল, আমি আসলে ওইভাবে বলিনি। আসলে দুলাভাই হয়েছে কি আমি আসলে ওকে আসলে। কথাটা শেষ করতে পারল না সে। তার আগেই কবিতার বাবা বলল, আমি জিজ্ঞেস করেছি আরিয়ান যা বলেছে সেগুলো কি তুমি বলেছ? মাথা নিচু করে থাকে সে। কবিতার দিকে তাকিয়ে আনোয়ার সাহেব বলে, তোমাকে এইসব বলেছে? কবিতাও মাথা নিচু করে থাকে। আনোয়ার সাহেব চিৎকার করে ডাকে, আনিকা, কোথায় তুমি? তাড়াতাড়ি এইখানে এসো। বাবার চিৎকারে ভয় পেয়ে আয়রা আর কায়রা কবিতার পিছনে গিয়ে লুকায়। তাদের মা আনিকা হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলে, চেঁচামেচি করছো কেন? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম। চুলায় মাছ দিয়ে এসেছি। পুড়ে যাবে তো। আনোয়ার সাহেব তার কাছে গিয়ে তার সজোরে এক থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় আনিকা সহ সবাই পুরো থমকে যায়। সবচেয়ে বেশি অবাক হয় আনিকা নিজেই। কেন তাকে থাপ্পড় দেওয়া হলো, কি দোষ তার সে কিছুই জানে না। আয়রা আর কায়রা কান্না করে দিয়েছে। কাব্য সহ সবাই স্থানুর মতো দাঁড়িয়ে আছে। আনিকা রিনরিনে গলায় বলে, আমাকে মারলে কেন? আমি কি করেছি? কিছুই করনি তাই না? কিছুই করনি তুমি? আমার মেয়েটা বছরে কতদিন আসে তোমার বাসায় যে সেই কয়টা দিন তাকে সহ্য করতে পারো না? নিজের বোনদেরকেও সেই কয়েকদিন ডেকে এনে আমার মেয়েটাকে কষ্ট দিতেই হবে? কি বলছো তুমি এইসব? আমি কেন এইসব করব? কি হয়েছে এইখানে? আমি তো কিছুই জানি না। জানো না? জানো না তুমি? তাহলে তোমার বোন কোনো সাহসে আমার মেয়েকে এইখানে আসার জন্য কথা শোনালো? কেন বলল যে এইখানে তার কোনো অধিকার নেই? তুমি সাহস না দিল এত সাহস পায় কই সে? আনিকা তার বোনের দিকে অবাক হয়ে তাকায়। তার বোন মাথা নিচু করে আছে। তার মানে কথা সত্য। আনিকা কিছু বলতেই যাবে কিন্তু তার আগেই আনোয়ার সাহেব বলে, এইখানে এসে তো সোনার থালায় বাড়া ভাত পেয়েছ। তাই কষ্ট কাকে বলে বুঝনি। কবিতার মা আমার এই বাড়ির জন্য, সংসারের জন্য কি কি করেছে তোমার কোনো ধারণা আছে? এই যে বাড়িটা দেখছ, এই বাড়ির অর্ধেকটা আমার নামে আর অর্ধেকটা কবিতার মায়ের নামে। কারণ আমরা দুজনে মিলে এই বাড়ি বানিয়েছি। কিন্তু অভাগীর কপালটা খারাপ। তাই ওর জায়গায় আজ তুমি এসে এইখানে রাজত্ব করছ। কবিতার মায়ের সবটুকুই তো কবিতার। আর আজ কবিতাকেই কিনা শুনতে হবে যে এই বাড়িতে কবিতার কোনো অধিকারই নেই? এত সহজ? আর বাকি রইল তোমার বাপের বাড়ির মানুষ। কি ছিলে তোমরা মনে নেই তোমার? ছোট্ট একটা ঘরে গাদাগাদি করে কতগুলো ভাইবোন, বাবা, মা থাকতে। নেহাত আমার মা তোমাকে এই বাড়িতে এনেছিল কবিতার দেখাশোনার জন্য। না হলে আজও সেখানেই থাকতে। তোমার বাবার বাড়ির লোকের আজ এটা লাগবে কাল ওটা লাগবে, বায়না তো শেষই হচ্ছিল না। বছরে 12 মাসের 10 মাসই তোমার বাপের বাড়ির মানুষ দিয়ে আমার বাড়ি ভরা থাকে। আর আমার মেয়েটা তার নিজের বাড়িতে 2 দিনের জন্য এসেও থাকতে পারবে না? এত সাহস আসে কই থেকে তোমাদের যে আমার মেয়েকে কথা শোনাও? আনিকা অবাক হয়ে তাকিয়ে আছে নিজের স্বামীর দিকে। এই মানুষটা তার স্বামী।
ভাবতেই কেমন যেন লাগছে। রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছে। সে ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে চুলা বন্ধ করে দিয়ে এসে নিজের স্বামীর দিকে তাকিয়ে বলে, তুমি ঠিকই বলেছ। আমি ঠিকই এই বাড়িতে এসে সোনার থালায় ভাত পেয়েছি। কিন্তু জানো তো, সেই সোনার থালায় ভাত আমি একটা দিনও নিজে বেড়ে খেতে পারিনি। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। একটা কুমারী মেয়ে কি কখনো ইচ্ছে করে এক বাচ্চার বাবাকে বিয়ে করে? আমার পরিবারের অবস্থা খারাপ বলেই আমার বাবা মা বিয়ে দিয়েছে। বলতে পারো আমাকে অনেকটা বিক্রিই করে দিয়েছে। আমি তো সবকিছু মেনেই নিয়েছিলাম। কিন্তু কবিতার দাদি তো আমাকে ভালোভাবে সংসার করতে দেয়নি। সেটা আপনিও জানেন। আমি তো কবিতাকে আমার মেয়ে বলে মেনেই নিয়েছিলাম। কিন্তু কেউ সেটা বুঝেনি। সবাই আমাকে দোষারোপ করেছে পান থেকে চুন খসলেই। তারপর যখন আরিয়ানের জন্ম হয়, কবিতার দাদির আক্রোশ আরও বেড়ে যায়। কি কি হয়েছে আপনি তো জানেনই। বাধ্য হয়েই তো কবিতাকে বড় আপা দত্তক নিল। তারপর তো আমরা কবিতাকে আনতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার বাবা মা আমাকে উল্টোপাল্টা বুঝালো। আমি কি আসলেই কি সংসারে নিজের মতো থাকতে পেরেছি? তুমিই বলো তো। আমি যদি কবিতাকে ভালোই না বাসতাম, তবে আমি আজও আপনাকে কবিতার বাবা বলে ডাকতাম না। আমি নিজেকে কবিতার মা বলে দাবি করতাম না। আচ্ছা, আমি তো আপনার সংসারের জন্য সব ছেড়েছি। আপনি কি বিনিময়ে আমাকে একটু ভালোবেসেছেন? মারিয়াম আপু, শাপলা ফুল ফুটেনি কেন? সকালে তো ফুটেছিল। এখন ফুটেনি কেন? সাব্বির, অহন্ত বিকেল। রাইতে ফুটব। আবার সকালে বেশি আলোতে মুখ লুকাইব। হোয়াট? কি বলো এইসব মারিয়াম? মুখ লুকাইব মানে কি? মানে হলো বুইজা যাইব। সাব্বির গোলগোল চোখ করে বলে, বুইজা কি? ওদের কথা শুনে মায়া হাসে। হাসতে হাসতে বলে, সাবিহা, একটা গান শুনেছিলি? কোনো গান? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। মনে নেই? হ্যাঁ, মনে আছে তো। হুমম। সেটাই। শালুক ফুলের লাজ নাই, তাই রাতের বেলা ফুটে, আর সকালের সূর্য যখন বেশি তাপ ছড়ায়, তখন নিজেকে আবার খোলসে আবৃত করে ফেলে। বুঝলি? হুমম। সাব্বির কাদো কাদো গলায় বলে, আমি চেয়েছিলাম শাপলা ফুল বাড়িতে নিয়ে যেতে। কিন্তু এখন তো ফুটেনি। কালকে সকালে তো আর এইখানে আসা যাবে না। আমাকে তো আর কেউ নিয়ে আসবে না। মরিয়ম সাব্বিরকে বলে, কাইন্দো না সাব্বির। আমরা লইয়া যামু ফুল। গরুর চারের পানিতে ভিজায় রাখুননি। তাইলে সকালে দেখবা ফুইটা রইছে। সাবিহা জিজ্ঞেস করে, গরুর চার কি? আরে, ওই যে দেখলা না, গরুরে যেইহানে আমি ভুসি গুলায় খাওয়াইলাম। ওইহানে পানি দিয়া চুবাইয়া রাখু মনে শাপলার ডাট। তাইলে পানি পাইয়া ফুইটা উঠবনে। ইয়াকথু। জীবনেও না। উইখানে গরু খাবার খায়। উইখানে না। অন্য কোথাও। বাচ্চারা। নাড়াচাড়া কইরো না। নৌকা ঢুলতাছে কিন্তু। বেশি ঢুলাইলে কিন্তু পানি উঠব। তহন কিন্তু ডুইবা যাইব নৌকা। মায়ারা সবাই নৌকাতে ঘুরছে। তারা চেয়েছিল নদীতে ঘুরতে। কিন্তু তার মেজ কাকা নদীতে নামেনি। ওরা কেউই ভালোভাবে সাঁতার জানে না। তাই নদীর পাশের খালটাতেই নামিয়েছে নৌকা। সেখানে ছোট বড় বিভিন্ন ধরনের পানির ফুল ফুটে আছে। মায়ারা অবাক হয়ে একটা একটা করে দেখছে। নৌকার এক মাথায় কাকা নৌকা চালাচ্ছে।
আরেক পাশে মরিয়মের ভাই মুখ গোমরা করে বসে আছে। সে চেয়েছিল সে সবাইকে নৌকায় ঘুরাবে, যাতে সবাই বুঝতে পারে সে এই কাজে দক্ষ। কিন্তু মায়ার কাকা রিস্ক নিতে চায়নি, তাই নিজেই চালাচ্ছে নৌকা। মরিয়ম, আমি শুনেছিলাম নদীর পাড়ে কাশফুল থাকে। কই কাশফুল? আমি তো দেখছি না। এই বিলেও তো নেই, নদীর ওইখানেও তো দেখলাম না। সাবিহার কথা শুনে কাকা হাহা করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, কাশফুল তো ফুটব শরৎ কালে, এখন তো না। সাবিহা অধীর হয়ে জিজ্ঞেস করে, মায়া আপু, শরৎকাল আসতে আর কত দেরি? শরৎকাল কবে আসবে? মরিয়ম বলে, শোনো, ওই যে দূরের বাঁশঝাড় দেখতাছ, ওই দিক থিকা দুর্গাপূজার ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাইব, তহন ভালোমতো কাশফুল ফুটব, তহন আইসো গেরামে। তাইলে দেখবার পারবা। সাবিহা আর মায়া দুজনেরই মন খারাপ হয়ে যায়। সেই সময় কি আর তারা এখানে আসতে পারবে? বাবা কি তাদের নিয়ে আসবে এখানে? তোমার মা আমাকে আমার পরিবার থেকে বলতে গেলে অনেকটা কিনেই এনেছিল। বিনিময়ে আমার বাবা মা আর তাদের সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল। বিয়ে হয়ে এই পরিবারে আসার পর আমার সময় লেগেছিল তোমাদের সবাইকে মেনে নিতে। সবচেয়ে বেশি সময় লেগেছিল কবিতাকে মেনে নিতে। একটা কুমারী মেয়ে, যার নিজের বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন ছিল, সে বিয়ে করে এসে পড়ল এক বাচ্চার বাপের ঘাড়ে। কি মনে হয় তার পক্ষে এটা মেনে নেওয়া এত সহজ? তুমি কি দেখনি আমি আমার বাবা মায়ের সাথে কথা বলতাম না? তারা আমাকে আপনার মায়ের কাছে বিক্রি করে দিয়েছিল। আমি তো একসময় কবিতাকে মেনে নিয়েছিলাম। কিন্তু তুমি কি আমাকে মেনে নিতে পেরেছিলে? রাতের পর রাত আমার থেকে দূরে থেকেছ। কখনো ঘুম ভেঙে গেলে উঠে দেখতাম তুমি তোমার প্রথম স্ত্রীর ছবি বুকে নিয়ে ঘুমিয়ে আছো। আমার কি অধিকার ছিল না তোমার ভালোবাসা পাওয়ার? আর তোমার মা, সে তো সবসময়ই চাইতো আমি যেন একটা কাঠের পুতুলের মতো থাকি। আমি যেন সবসময়ই হাসি মুখে থাকি সবার সামনে। আর আমার ভিতরটা যেমনই থাকুক না কেন, আমাকে সবার সামনে হাসি খুশি থাকতেই হবে। নিজের স্বামীর থেকে ভালোবাসা পাচ্ছি না, নিজের বাবা মায়ের উপরে ক্ষোভ থেকে তাদের সাথে কথা না বলা, বিবাহিত জীবনের শুরুতেই একটা বাচ্চা, সারাক্ষণ শাশুড়ির আদেশ মতো হাসি খুশি থাকা অথচ ভিতরটা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি কাকে বলতাম আমার কথা? আমার নিজের মনের কথা? আমার তো কেউই ছিল না। সবকিছুই হয়তো স্বাভাবিক থাকত, যদি তুমি আমাকে একটুর জন্য হলেও ভালোবাসতে। কথাগুলো একনাগাড়ে বলে দম নেয় আনিকা। অনেক দিনের জমা ক্ষোভ আজ ঝাড়ল সে। বেশ হালকা লাগছে তার নিজের। তবে শেষ হয়নি। তার ইচ্ছে হলো তার উপর হওয়া এতদিনের অত্যাচারের সব কথা জানানো। সে আবার বলে, কবিতাকে আমি ভালোবাসতাম। কারণ আমার জীবনের ভয়াবহ অভিজ্ঞতাগুলো আমি ওকেই বলতাম। যদিও বাচ্চা মেয়েটা কিছুই বুঝত না, তবুও ওকে বলতাম। তুমি কিছুই জানো না। কিছুই না। আমি যখন প্রথম কনসিভ করলাম, তোমার মা আমাকে এবর্ষণ করিয়ে এনেছিল। তুমি কি সেটা জানো? জানো না। আমি তোমাকে বলার আগে তোমার মাকে বলেছিলাম। সেটাই ছিল আমার ভুল। উনি আমাকে ডাক্তারের কাছে আল্ট্রা করানোর নামে এবর্ষণ করিয়ে এনেছে। তোমাকে বলতে পারিনি। বলেছিলাম আমার স্বার্থপর বাবা মাকে। তারা কি বলল জানো? তারা বলল আমাকে নাকি মা হওয়া যাবে না। সেই চুক্তিতেই নাকি বিয়ে হয়েছে। সেই জন্যই নাকি আমার মা বাবাকে টাকা দেওয়া হয়েছে। আমার ভাইবোনের দায়িত্ব নেওয়া হয়েছে।
এবার বলো তো, এই সংসারে আমার আপনটা কে? আমার সবকিছুই আমি হারিয়েছি কারণ কবিতার মা মারা গিয়েছিল। যদি কবিতার জন্ম না হতো, তবে কবিতার মা মরত না। আর না আমাকে এই জাহান্নামে আসতে হতো। আর তুমি মেয়েকে আজ এত ভালোবাসা দেখাচ্ছ কেন? আমি তো তবু তোমার মেয়েকে ভালোবেসেছি ছোটবেলা থেকেই। কিন্তু তুমি তো তোমার মাসুম বাচ্চাকে তোমার স্ত্রীর মৃত্যুর কারণ হিসেবে ভেবে কখনো মেনেই নাওনি, কোলেও নাওনি। তোমাকে স্বাভাবিক জীবনে আনার জন্যই আমাকে কিনে আনা হয়েছিল। এখন বলো, আমাকে এই সংসারে ভালো কে বাসে? যেখানে আমাকে আমার বাবা মা বিক্রি করে দিয়েছিল। তুমি ভালোবাসোনি। তোমার মা আমাকে মা হওয়ার অনুমতি দেয়নি। এবার বলো তো, এই সংসারে আমার অবস্থানটা কোথায়? কবিতা হকচকিয়ে উঠল। কি শুনছে সে এইসব? তার বাবা ভাবে যে সে তার মায়ের মৃত্যুর কারণ? তার দাদি এতটা ভয়ানক? একটা মেয়েকে মা হওয়ার সুখ থেকে বঞ্চিত করতে পারে কিভাবে? সে সোফার হাতল ধরে সোফায় বসে পড়ে। কাব্য এসে তাকে দুহাতে আঁকড়ে ধরে। কবিতার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিকা আবারও বলে, কি যেন বলছিলে তুমি? আমি আমার ভাইবোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসি? না, আমি নিয়ে আসি না। আমি তাদের সাথে প্রয়োজন ছাড়া কথাও বলি না। কেন বলবো? ওরা আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। আমি কেন ওদেরকে এই সংসারে আসতে বলবো? ওদের এখানে আসার অনুমতি তো দিয়ে গেছে আপনার মা। মনে পড়ে, মৃত্যুর আগে সে আপনাকে বলে গেছে আমার ভাই বোনদের দেখাশোনা করতে? মনে পড়ে? আপনি কি জানেন হুট করেই কি এমন হলো যে আপনার হঠাৎ বড়লোক হওয়া মা, যে কি না দুটো পয়সা হওয়ার পর আর আমাদের মতো গরিবদের রাস্তার লোক মনে করত, সে হঠাৎ করেই কেন আমার বাবা মাকে এত মাথায় তুলল? জানতে চান আপনি? আনোয়ার সাহেব অস্ফুট স্বরে বলল, কেন? কি হয়েছিল? আরিয়ান জন্মের পর বিষয়টা ঘটেছিল। এই যে আমার এই বোনটাকে দেখছ, সে কই থেকে যেন শুনেছিল মা বাবার অনুমতি ছাড়া ভ্রূণ হত্যা করলে জেল খাটতে হবে। আমার স্বার্থপর বাবা মা তোমার মাকে পুলিশের ভয় দেখিয়েছিল, যার কারণে তোমার মা বাধ্য হয়েছিল আমার বাবা মাকে মেনে নিতে। কবিতাকে বড় আপার কাছে দিয়ে দিয়েছিল তোমার মা। কারণ হিসেবে সে বলেছিল আমি নাকি ভালো মা নই। তুমিও তোমার মেয়ের প্রতি কোনো ভালোবাসা দেখাওনি। কিন্তু কিছুদিন পর মেয়ের প্রতি ভালোবাসা উথলে উঠেছিল। তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলে। কিন্তু না কবিতা আসতে চেয়েছিল আর না বড় আপা তোমাকে ওকে দিতে চেয়েছিল। কিছুই করতে পারোনি। আমি কবিতাকে এখানে আনতে চাইনি। আমি চাই না ও কখনোই এইখানে পার্মানেন্টলি থাকুক। এইখানে থাকলে তুমি ওকে আবার ভালোবাসতে পারবে না। আবার কবিতার মায়ের মৃত্যুর জন্য ওকেই দায়ী ভাবতেন। কি ভাবতেন না? আপনার উচিত ছিল আমাকে আর কবিতাকে একসাথে ভালোবাসা। তাহলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। কবিতা অন্যের ঘরে থাকত না। আমার মা, বাবা, ভাইবোনদের আমার কাছে খারাপ মনে হতো না। আপনার ভালোবাসা পেলে হয়তো আমি আমার দুঃখ ভুলতে পারতাম। আপনাদের দুজনকে ভালোবাসতে পারতাম। একটা ছোট্ট সংসার গড়তে পারতাম। আমার প্রথম বাচ্চাটাও হয়তো বেঁচে থাকত। মেয়েদের কাছে মাতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ, তুমি সেটা জানো না। তুমি যদি জানতে, তাহলে বুঝতে পারতে কবিতার মা চাইলে নিজে সেদিন বাঁচতে পারত। কিন্তু সে চেয়েছিল তার সন্তান বাঁচুক, দুনিয়ার আলো দেখুক, তার একটা অংশ পৃথিবীতে থাকুক। আপনার উচিত ছিল কবিতাকে আগলে ধরে বাঁচা। অথচ আপনি তাকে কোলেও নেননি। আপনি কি বুঝতে পারছেন,
আজকের এই সব কিছুর জন্য আপনিই দায়ী? আনোয়ার সাহেব অবাক হয়ে লক্ষ্য করল, আনিকা তাকে আপনি আপনি করে বলছে। তাদের মধ্যে ঝগড়াঝাটি হলে, কথা কাটাকাটি হলে সে তাকে আপনি আপনি বলে। সে কি এতটাই পরতার? কবিতা আস্তে আস্তে উঠে এসে তার বাবার সামনে দাঁড়ায়। তার কাঁধে হাত রেখে বলে, আমি জানি যে আমার জন্মের সময় ডাক্তাররা চাইলে আমার মা বা আমাকে বাঁচাতে পারত। আমার মা আমাকে বাঁচাতে চেয়েছিল। মাকে এতটাই ভালোবাসতে যে আমার অস্তিত্বের কোনো মূল্য ছিল না তোমার কাছে। কিন্তু আমি তো আমার মায়েরই অংশ। কবিতা আনিকার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভালোবাসি মা। তুমি আমাকে ফুপির কাছে দিয়ে আমার সবচাইতে বড় উপকার করেছ। আমি কারো কাছে খুনি হয়ে থাকতে চাই না। আমি তোমাকে, আমার ভাইবোনদের ভালোবাসি। আমি আমার মৃত ছোট্ট ভাই অথবা বোনটাকেও ভালোবাসব। জীবনের কোনো এক পর্যায়ে হয়তো আমি তাকে খুঁজে পাব, কিয়ামতে কিংবা হাসরের মাঠে। তখন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। দুর্ভাগা ভাইবোনেরা আমার জন্যই এই পৃথিবীতে আসতে পারল না। মা, তুমিও কি আমাকে তোমার সন্তানের খুনি ভাবো? বাবা, তুমি কিভাবে নৌকা চালাতে পারো? আমি তো পারি না। আমাকে কে নাও চালাইতে শিখাইছে জানো সাব্বির বাবা? সাব্বির বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কে শিখিয়েছে মেজো কাকা? তোমার বাবা। কি? বাবা? বাবা, তোমাকে কে শিখিয়েছে? রিজভি হাসে। হাসতে হাসতে জবাব দেয়, তোমার দাদা। তখন তুমি কার মতো ছিলে বাবা? আমার মতো? না। তোমার চাইতেও ছোট। আমরা নৌকা চালাতে চালাতে গান গাইতাম। আব্বা গঞ্জের হাটে যাইত। আমরাও যেতাম। গঞ্জ থেকে সন্দেশ আনত। কি যে স্বাদ ছিল সেগুলোর! এখনকার গুলোতে সেই স্বাদ পাওয়া যায় না। মায়া প্রশ্ন করে, তোমরা অনেক আনন্দ করতে ছোটবেলায় বাবা? আর এতদিন পরেও কিভাবে মনে আছে নৌকা চালানো? রিজভি হাসে। হাসতে হাসতে বলে, মানুষ যতই আপডেট হোক না কেন মা, মানুষ কখনোই তার অতীত ভুলতে পারে না। এই সব কিছুই আমার বাম হাতের খেলা। বুঝলে? সাবিহা জিজ্ঞেস করে, বাবা, তুমি কি গাছে উঠতে পারো? বাড়ির পাশে যে আম গাছটা আছে, ওইটাতে চড়তে পারবে? ওইটাতে চড়েছ কখনো? রিজভি শুধু হাসে আর আনমনে ভাবে পুরনো কথা। বাড়ির পাশের আমগাছটা তার নিজের মায়ের হাতের লাগানো। বাড়িটাই তেমন গাছপালা ছিল না তখন। তার মা কত যত্ন করেই না তার সংসারটাকে গুছিয়ে নিয়েছিল। বাড়িটা রাস্তার চাইতে নিচু ছিল। তার মা আর দাদি মিলে মাটি কেটে কেটে এনে বাড়ি উঁচু করেছে। কত ধরনের গাছপালা লাগিয়েছে তার মা। অথচ এই সংসারে তার এখন কোনো অস্তিত্বই নেই। তার কথা মনে করার লোক নেই। তার সন্তানের জায়গা নেই। আহ দুনিয়া! কি আজব এই দুনিয়া! সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পশ্চিম আকাশ লাল বর্ণ ধারণ করছে। রিজভি পাড়ের দিকে নৌকা নিয়ে যায়। হঠাৎ করেই মরিয়মের ভাই পানিতে ঝাঁপ দেয়। সাবিহা, সাব্বির আর মায়া চিৎকার করে ওঠে। কিন্তু ছেলেটি কয়েকটি শাপলা ফুল তুলে এনে সাব্বিরের হাতে দেয়। ছেলেটি সাঁতরে পাড়ে উঠে গিয়ে দৌড় লাগায়। রিজভি হাসতে থাকে। তার ছেলেমেয়েরা যে ননির পুতুল! সামান্য একটা ব্যাপারে চিৎকার দিয়ে উঠেছে। অথচ গ্রামের ছেলেমেয়েদের কাছে এইটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, বলো। মায়া মিনমিন করে বলে, স্যার, আমি মায়া বলছিলাম। জানি, মায়া। তোমার নাম্বার সেভ আছে ফোনে। কি হয়েছে আজ আবার? কোনো সমস্যা? ঠিক সমস্যা না।
আসলে কবিতাকে কল দিয়েছিলাম। ও ফোন ধরে শুধু কান্না করে কেটে দিল। কিছু কি হয়েছে ওর? ও তো কাল বলেছিল ওদের বাড়িতে যাবে। সেখানে কি গিয়েছে? কিছু হয়েছে? মায়া, ও একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তুমি সময় পেলে ওকে জিজ্ঞেস করো। সবচেয়ে ভালো হবে যদি ওর সাথে দেখা করে কথা বলো। বুঝলে, ফোনে আসলে সবকিছু বলা যায় না। আমি বুঝেছি। আমি ওকেই জিজ্ঞেস করব। ধন্যবাদ স্যার। আর কিছু জিজ্ঞেস করবে না? মায়া হকচকিয়ে উঠে বলে, হ্যাঁ অবশ্যই। স্যার ভালো আছেন? কাব্য মুচকি হেসে উত্তর দেয়, সে ভালো আছে। বাসার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আনোয়ার। নিজেকে তার আজ একটা ব্যর্থ পিতা মনে হচ্ছে। সে কবিতার মাকে এতটাই ভালোবেসেছিল যে তার কারণে তার আশেপাশে থাকা সবাইকে সে অবহেলা করেছে। কবিতার মাকে ভালোবেসে বিয়ে না করলেও বিয়ের পর কেমন একটা মায়া জন্ম নিয়েছিল। অভাবের সংসারে শত কষ্টের মাঝেও সে সবসময়ই হাসি মুখে থাকত। সামান্য একটা দর্জির দোকান ছিল তার। কবিতার মাও কাজ জানত। নিজের বিয়ের সব গহনা বিক্রি করে দিয়ে একটা বড় দোকান কিনেছিল নিজের স্বামীর জন্য। সেই দোকানটাই আজ শোরুমের রূপ নিয়েছে। এই বাড়িটা কত কষ্ট করে বানিয়েছিল তারা। সব লোন যখন শোধ হল, তখন গয়না গড়িয়ে দিয়েছিল তাকে। কবিতা তখন পেটে। তখন সে পড়ত না। বলতো ছেলের বউয়ের জন্য রাখেন, নয়তো মেয়ের জন্য। সে হাসত। বলতো বাচ্চা না হতেই কত দূরের চিন্তাভাবনা। বাচ্চাটাকে নিয়ে খুব আগ্রহ ছিল তার। কিন্তু বেচারি চোখের দেখাও দেখে যেতে পারল না মেয়েটিকে। মেয়েটিকে দুনিয়ায় আনার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিল। তখন আনোয়ারের মনে হয়েছিল সব দোষ বাচ্চাটার। মুখও দেখেনি তার, কোলেও নেয়নি। বৈরাগ্য জীবন নিয়েছিল। বড় আপাই তখন তার দেখাশোনা করছিল। হুট করেই একদিন সে শুনল তার জন্য মেয়ে ঠিক করেছে। সে দেখতেও যায়নি পাত্রীকে। সে তো বিয়ে করতে চায়নি। বিয়ের রাতে দেখল মেয়েটার শরীরে কবিতার মায়ের জন্য আনা গয়না। মাথায় রক্ত উঠে গিয়েছিল তার। বাসর রাতে সব গয়না খুলে তাকে দিয়ে দিতে বলেছিল। মেয়েটি ভয় ভয় চোখে তাকে দিয়েও দিয়েছিল। পরবর্তীতে হয়তো তাকে আরও অনেক গয়না কিনে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রাতে কি সে কাজটা ঠিক করেছিল? তার কি উচিত ছিল না তাকে বুঝিয়ে বলা? হয়তো তাহলে সে বুঝত। মেয়েটিকে সময় দিত না সে মোটেও। নিজের মেয়েটিকেও যে সে ভালোবাসত, তেমনটিও না। তার মা তার স্ত্রীর সাথে যে খারাপ ব্যবহার করত, সেটা সে বুঝত। কিন্তু কিছুই বলত না। তখন তার কাজকে সে সঠিকই মনে করত, কিন্তু আজ কেন এত অনুতাপ হচ্ছে? কেন মনে হচ্ছে সবকিছুর জন্য সেই দায়ী? তার যে মা তার স্ত্রীর বাড়ির লোকদের সহ্যই করতে পারত না গরিব বলে, হঠাৎ করেই তারা কিভাবে যেন তার কাছে প্রিয় হয়ে উঠেছিল। তারা বেশিরভাগ সময় এই বাড়িতে এসেই পড়ে থাকত। মা কিছুই বলত না, কিন্তু কবিতাকে বড় আপাকে দিয়ে দিয়েছিল। এমনকি মৃত্যুর আগে সে বলে গিয়েছিল তাদের বাড়িতে যেন তার শ্বশুরবাড়ির লোকের কোনো অসম্মান না হয়। তারা যে কোনো সময় এই বাড়িতে আসত। সে কিংবা আনিকা দাওয়াত না দিলও। এমনকি আনিকার বড় বোনের ছেলেটা এই বাড়িতেই থাকে বেশিরভাগ সময়ই। আর হয়তো পারবে না তারা এই বাড়িতে বিনা দাওয়াতে আসতে। তাদের এই বাড়িতে আসার পথ যে তারা নিজেরাই নিজেদের কর্মদোষে বন্ধ করে দিয়েছে। তবে আজ নিজেকেই সবকিছুর জন্য দায়ী মনে হচ্ছে। সে যদি কবিতা আর আনিকাকে কিছুটা হলেও ভালোবাসত,
তবে হয়তো আজ এইরকম একটা দিন আসতো না। তার মেয়েটা এত কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে যেত না। এত অনুতাপ নিয়ে সে বাঁচবে কিভাবে? কায়রা আজ একটুও দুষ্টুমি করছে না। হয়তো মায়ের কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছে। মায়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়রাও চুপ করে আছে। আনিকা বুঝতে পেরে বলে, তোমরা না ঘুমিয়ে কেন ঘুমের ভান করে আছো বলো তো? আয়রা আর কায়রা দুজনেই চোখ মেলে তাকিয়ে হেসে বলে, আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? কি মা? কায়রা বলে, কবিতা আপু কি আর আসবে না আম্মু? আমাদের সাথে কি রাগ করেছে আম্মু? আর আসবে না? আমাদেরকে আদর করবে না? আপু তো বলেছিল এইবার আমাদের সাথে থাকবে। অনেক দিন থাকবে। চলে গেল কেন আম্মু? বলতে বলতে কেঁদে দেয় দুজনেই। কান্না ব্যাপারটা যেন সংক্রামক। সেটা ছুঁয়ে যায় আনিকাকেও। সেও কান্না করতে করতে বলে, কেন আসবে না মা? অবশ্যই আসবে। এইটা তো তারও বাড়ি, তার মায়ের বাড়ি। সে অবশ্যই আসবে। সত্যি আসবে? কবে আসবে? এখন আসবে না মা। পরে আসবে। পরে কবে মা? সেটা জানি না। তোমরা কি কালকে কবিতা আপুর কাছে যাবে? দুজনেই একসাথে বলে, হ্যাঁ, কালকেই যাব। তুমি কি নিয়ে যাবে আম্মু? অবশ্যই নিয়ে যাব মা আমার। কিন্তু এখন যে ঘুমুতে হবে। না ঘুমুলে সকালে দেরি করে উঠবে, আর দেরি করে উঠলে কবিতা আপুর কাছে যেতেও দেরি হবে। ওকে, মা। আমরা ঘুমুবো এখনই। এই কায়রা চোখ বন্ধ কর। মেয়েদের ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে আনিকা। ইস, কি সুন্দর তারা। আরিয়ানও কত সুন্দর। তার প্রথম বাচ্চাটাও কি এতটাই সুন্দর হতো? আচ্ছা, তার কি মেয়ে হতো নাকি ছেলে? আনিকা জানে বাচ্চা নষ্ট করা উচিত না। তাহলে আল্লাহ জীবনেও ক্ষমা করে না। মানুষ তো চাইলেও একটা প্রাণ সৃষ্টি করতে পারে না। তবে তার কোনো অধিকার আছে যে একটা প্রাণকে হত্যা করার? আচ্ছা, আল্লাহ কি তাকে ক্ষমা করেনি? কিন্তু সে তো কিছু করেনি। সে তো কিছু জানতই না। তার শাশুড়িকে সে জীবনেও ক্ষমা করবে না। মরে গেলেও না। তবে আজ তার বেশ হালকা লাগছে। তার স্বার্থপর মা বোনেরা আর আসবে না। আর আসারই কি বা দরকার? তারা যা চেয়েছিল তা তো তারা পেয়েছেই। বড় বোনটার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক চেয়েছিল, ছোট বোনটার বিয়ে হওয়ার দরকার ছিল। ভাইদের পড়াশোনার দরকার ছিল। কবিতার দাদি তাকে পছন্দ করাই তাকেই বলির পাঠা হতে হয়েছিল। আর কবিতার দাদিকে ব্ল্যাকমেইল করে এই বাড়িতে অবাধ যাতায়াতের সুযোগ পেয়েছিল তারা। আজ সব সুযোগের পরিসমাপ্তি ঘটল। তার প্রয়োজন নেই এমন পরিবারের, যে পরিবারের মানুষ তাকে ব্যবহার করে উপরে উঠেছে। আনিকা রুমে এসে চোখ বন্ধ করতেই ফোনটা বেজে উঠল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মা ফোন দিয়েছে। সে মনেমনে ভাবে, এমন মা থাকার দরকার কি? এমন মা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। পরন্ত বিকেলের আলোতে মায়ার দিকে ভালোবাসাময় দৃষ্টিতে তাকিয়ে আছে সোহাগ। দুটো দিন দূর থেকে দেখে এসেছে তাকে। কাছে যাওয়ার সাহস করেনি। আজ মায়া নিজে তার কাছে এসেছে। তার দিকে তাকিয়ে হেসেছে। ইসোস, কি সুন্দর তার হাসি। মায়ার ঘন কালো লম্বা চুল, চিকন চিবুক আর পাতলা ঠোঁট দেখে আকৃষ্ট হলেও সবচেয়ে বেশি ভালো লেগেছে ডাগর ডাগর চোখ দুটো। এই চোখের দিকে তাকিয়ে সে নিজের জীবন দিতে পারবে। কিন্তু চোখের মালকিন কি তাকে সেই সুযোগ দিবে? মায়াকে কি বলা উচিত তার মনের কথা?
ভাইয়া, আপনার চা। মায়ার ডাকে ঘোর ভাঙে সোহাগের। ভ্রু কুঁচকে যায় অজান্তেই। ইসোস, কি বলল মেয়েটা? ভাইয়া, মানা যায় এইটা? সোহাগের ইচ্ছে করছে উঠে গিয়ে বলে, এই আমি তোমার কোনো কালের ভাইয়া? কিন্তু সোহাগ সেটা বলতে পারে না। চক্ষুলজ্জা নাকি অধিকারবোধ না থাকা, সেটা বুঝতে পারে না সোহাগ। চায়ের কাপ হাতে নিয়ে রিজভি বলে, আমি যে 2 দিন ধরে আসছি, আগে আসোস নাই কেন? মুড়ি চিবুতে চিবুতে আজগর আলী বলে, আরে, আমি তো গঞ্জে গেছিলাম কামে। তোর ভাবি অবশ্য আইছিল। তোর বউয়ের লগে কথা কইছে। কিন্তু তোরে তো আর চিনে না। তাই শরম পাইয়া আর সামনে আহে নাই। তা, আজ কি গঞ্জ থেকে আইছস? নাকি আমি আসার খবর পাইছস? না, আমার কাম শেষ হয় নাই। তোর কথা আমি আমার পোলা মাইয়ারে অনেক কইছি। আমার পোলা সোহাগ কাইলকে ফোন দিয়া কইল যে তুই আইছস। তাই আইজকা চইলা আইসি। তাড়াতাড়ি আইসি। যদি আবার চইলা যাস গা। রিজভির বুকের ভিতর আনন্দের ঝড় বইতে থাকে। যাক, এখানে আরও একজন তাকে মনে রেখেছে। সেই বা কম কিসে? তার ইচ্ছে করে বাল্যবন্ধুকে জড়িয়ে কান্না করা। কিন্তু সে করে না। মুখে বলে, তোর ছেলে কি করতেছে এখন? আমি যেমন তেমন উইলে কি ওইব? আমার পোলা মাইয়া মাশাল্লাহ অনেক ভালা। আমার পোলাডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর মাইয়াডা গঞ্জের কলেজে পড়ে। এইহানে তো আর ভালা কলেজ নাই। প্রতিদিন তো আর পাশের গ্রামের কলেজে যাওয়া আশা করা যায় না। মাইয়া মানুষ। বুঝোসই তো। রিজভির ভীষণ ভালো লাগে বন্ধুর সাফল্যের কথা শুনে। কিন্তু রসিকতা করে বলে, আমরা তো প্রায় সমবয়সী। তাহলে, তোর ছেলে এত বড় কেন? আর আমার বড় মেয়েই তোর ছোট মেয়ের চাইতে ছোট কেন? আজগর আলী হাসেন। কিছুটা লজ্জাও পান। লজ্জামাখা চেহারায় বলেন, আরে, তুই তো জানোসই আমাগো এলাকার মাইনষের কাম কারবার। কলেজে ভর্তি হইছিলাম। একদিন কলেজ থিকা আয়সা হুনি আমার জন্য পাত্রী ঠিক। বাপের ধানের চাতালে তহন থিকা কামে গেলাম। পড়াশোনা বন্ধ। বিয়া কইরা বউ ঘরে নিয়া কি আর পড়াশোনা করন যায় নাকি? আর আমারও অত ইচ্ছা আছিল না যে পড়াশোনা করুম। কিন্তু তোর ভাবির অনেক ইচ্ছা আছিল পড়ালেখা করণের। তাই তো নিজের ইচ্ছা পোলাপানগো দিয়া পূরণ করতাছে। এই সারা গেরামে আমার পোলাপানি পড়ালেখা করে ভালামতো। হুমম। তা তো দেখতেই পাচ্ছি। ভালো লাগলো তোর গল্প শুনে। তুই তো ভালোই। অল্প বয়সে বিয়া করছিলি বইলা এখন বড় পোলার কামাই খাইতে পারবি। আমার তো আর সেই উপায় নাই। শরম দিস না তো হালা। দেখতাছস না আমার পোলায় আছে এইহানে। নিচু স্বরে বলে আজগর আলী। রিজভি সোহাগের দিকে তাকিয়ে বলে, সোহাগ, বাবা এইবার কোনো ইয়ারে আছো? ফাইনাল ইয়ারে, আঙ্কেল। কোনো ডিপার্টমেন্টে? পদার্থবিজ্ঞান। অহো, ভালো সাবজেক্টই তো পেয়েছ। ভালোই তো। আমাদের গ্রামের গর্ব তুমি। আমাদের এই গণ্ডগ্রাম থেকে অত দূরে গিয়েছ, সেই তো অনেক। সোহাগ মাথা নিচু করে বিনয়ের সাথে বলে, জি, চাচা। দোয়া রাখবেন, যেন ভালো কিছু করতে পারি। তা তো অবশ্যই করি বাবা। তা তুমি টিউশনি করাও না? আমাদের সময়ে তো আমি করাতাম। সোহাগ বেশি টিউশনি করাই না এখন। কারণ, ওর নিজেরই পড়াশোনার চাপ বেশি। কিন্তু মুখে বলে,
হ্যাঁ চাচা, আমি টিউশনি করাই। তা তো ভালোই। নিজের খরচ নিজে এই বয়স থেকেই গুগাচ্ছ, ভবিষ্যতে কাজে লাগবে। আজগর আলী বলে, আমি তো কই পোলাপান পোড়ানোর কি ঠেহা তোর? আমি তো আছিই, টাকা পয়সাও তো আমার কম নাই। আরে, স্বাবলম্বী ছেলে। তুই তো জানিস না ঢাকার শহরে টিকে থাকার কি জ্বালা। আর ওদের মতো ছেলেরা তো ঢাকাতেই থাকতে চায়। এখন থেকেই যদি নিজেরটা নিজে করে খেতে পারে, তাহলে পরেও কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। সোহাগের দিকে তাকিয়ে বলে, তোমার ক্যাম্পাস থেকে আমার বাসা খুব একটা দূরে না বাবা। ২০ মিনিটের মতো লাগবে হয়তো। যদি তোমার অসুবিধা না হয়, তাহলে কি তুমি আমার বড় মেয়ে মায়াকে পড়াতে পারবে? না মানে যদি তোমার সমস্যা না থাকে আর কি। সোহাগের দম আটকে আসছিল। কি শুনছে সে? সে তো মায়ার কাছাকাছি যেতে চাইছিল, কিন্তু এত কাছে। এ তো মেঘ না চাইতেন বৃষ্টি। কিন্তু নিজেকে সংযত করল সে। মাথা নিচু করে জবাব দিল, আমি চেষ্টা করব চাচা। আপনাকে অবশ্যই জানাব। ঠিক আছে। সোহাগ উঠে দাঁড়াল। মায়ার দিকে একবার তাকাল সে। মায়া উঠোনের মাটির চুলোর পাশে বসে আছে। সে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু তখনই সাব্বির এসে বাবার কাছে কেঁদে কেঁদে বলে, বাবা, মেজ কাকি আমার শাপলা রান্না করে ফেলেছে। আমি এখন কি নিয়ে খেলব? শাপলা কি খাওয়ার জিনিস নাকি? রিজভি হাসে। হাসতে হাসতে বলে, শাপলা রান্না করে খাওয়া যায়। আমিও রান্না করতে পারি। এই যে তোমার এই আঙ্কেলকে দেখছ, তার সাথে আমি কত রান্না করে খেয়েছি জিজ্ঞেস করো। শাপলা খেতেও কিন্তু ভীষণ ভালো। সাব্বির জলভরা চোখে আজগর আলীর দিকে তাকায়। আজগর আলী বলে, তোমার বাপ তো মিয়া সেরা রাঁধুনি। কত মাইনষের মুরগি চুরি কইরা রাইন্দা খাইছে। হিসাব আছে নাকি? আজাইরা কথা কইস না আজগর আলী। আমার দোষ নাই। তুই মুরগি চুরি করছস, আমি শুধু রাঁধছি। দোষ কার বেশি? মায়া খিলখিল করে হেসে ওঠে। মেয়ের সামনে খানিকটা লজ্জা পায় দুজনেই। সাব্বিরও হাসে। আজগর আলী কথা ঘুরানোর জন্য বলে, ওই সোহাগ, ওরে নিয়া বিল থিকা শাপলা নিয়া আয় যা। এখনই যা। এখন কিভাবে যাবে? সন্ধ্যা হয়ে গেছে তো প্রায়। কালকে না হয় এনে দিবনে ওকে। আরে, কিসের সন্ধ্যা? যা তো ওরে নিয়া। আমি একা যাব না বাবা। মায়া আপুকেও যেতে বলো আমার সাথে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাব্বির। মায়া আপু যেতে পারবে না। আরে, কিসের সন্ধ্যা? মায়া মা, যাও তো ওদের সাথে। রিজা কই রে? রিজাও যা। মায়া কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই রিজা মাথায় ওড়না টেনে বের হয়ে আসে। সাব্বিরের কাছে গিয়ে ওর হাত ধরে সোহাগের কাছে গিয়ে বলে, মায়া আপু, তুমিও এসো। অগত্যা মায়া হাত ধুয়ে ওদের পিছনে যায়। সোহাগ কি বলবে ভেবে পাচ্ছে না। মায়া আর রিজা পাশাপাশি হাঁটছে। সে সাব্বিরকে সাথে নিয়ে হাঁটছে। সাব্বির এটা সেটা জিজ্ঞেস করছে। ও উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু কিছুই করার নেই। আর তাছাড়া এই ছেলের জন্যই এখন সে এখানে। তাই কিছুই বলারও নেই। রিজা হঠাৎ করে বলে উঠে, সোহাগ ভাই, ঢাকার শহর কি অনেক সুন্দর? তুমি না কইছিলা একবার ঘুরতে নিয়া যাইবা? জানো, আমিও এইবার মাদের সাথে যামু।
তুমি কি ওদের বাড়ি চিনো? তুই ঢাকায় যাবি মানে? হুমম। জামু তো। বড় মামা কইছে আমারে নিয়া যাইব। মারেও নিয়া যাইব। আমারে ওইহানে নিয়া যাইব। ওইহানের স্কুলে পড়মু আমি। তুমি কি মায়া আপুগো বাসা চিনো? মাঝে মাঝে কি আমারে দেখতে যাবা? আমি তো ওদের বাসা চিনি না। কিন্তু ওর বাবা বলল ওকে পড়াতে। হয়তো পড়াতে যাব ওকে। তখন তোকেও দেখে আসব। তুমি মায়া আপুরে পড়াবা? তাহলে আমারেও পড়াইও। আরে বোকা, তুই তো মানবিক বিভাগ নিয়েছিস। আমরা তো সায়েন্সের। তোকে তো পড়াতে পারবো না আমি। পড়ালে শুধু সাধারণ গণিত হয়তো। আর তাছাড়া আমি কলেজের বাচ্চা ছাড়া পড়াই না। কেন? তুমি আমারে পড়াইবা না কেন? আমি কি করছি? আরে, আমি স্কুলের বাচ্চা পড়াই না। না পড়াইলা। আমারে পড়াইবা। মায়া আপুরে পড়াইলে আমারেও পড়াইতেই হইব। সোহাগের ইচ্ছে করছে রিজাকে ধরে একটা আছাড় মারতে। কিন্তু মায়া থাকায় একটা ধমকও দিতে পারছে না। সোহাগ বিরক্ত হয়ে বলে, আচ্ছা, ঠিক আছে। পড়াব। মায়া লক্ষ্য করল রিজা সোহাগকে নিয়ে কতটা বেশি ভাবছে। সামনেই শাপলা বিল। মৃদুমন্দ হাওয়া সবাই উপভোগ করছে। বিলের কাছে যেতেই রিজা মায়া আর সাব্বিরকে পারে দাঁড় করিয়ে রেখে, সোহাগ ভাই, তুমি আসো। আমরা নিয়ে আসি। ওরা দুজন থাক। সোহাগ আর এইবার কন্ট্রোল করতে পারল না। রুক্ষ গলায় বলল, কয়েকটি শাপলাই তো আনবি। একা গেলেই তো হয়। গেলে যা। না গেলে আমাকে একা যেতে দে। কিন্তু ওকে একা যেতে দিল না সাব্বির। সে একা উঠে এসে নৌকার মাঝখানে বসে। রিজা মুখ গোমরা করে বসে নৌকা বাইতে থাকে। ওকে এমনভাবে না বললেও কিন্তু পারতেন। বেচারি কষ্ট পেল। রিনরিনে গলায় বলে মায়া, আমি বলতে চাইনি। কিন্তু ও অতিরিক্ত কথা বলে। আমার মাঝে মাঝে সহ্য হয় না। কিভাবে বলে ফেলেছি জানি না। সরি, মায়া। আরে, আমাকে কেন সরি বলছেন? আর ও আসলেই একটু বেশি কথা বলে। কথাটা বলেই চুপ করে যায় মায়া। না, রিজা বেশি কথা বলে না। অন্যের সংসারে আশ্রিতা মেয়েদের বেশি কথা বলতে নেই। রিজাও বলে না। কিন্তু সোহাগের কাছে যেন কথার ফুলঝুরি খুলে বসেছিল। তবে কি রিজা সোহাগ ভাইকে ভালোবাসে? এটা কি সত্যি? যদি এটা সত্যি হয়, তবে রিজাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। রিজার প্রতি কোনো আকর্ষণই নেই সোহাগ ভাইয়ের। তাছাড়া, আর্থিকভাবে সোহাগ ভাইয়েরা অনেক ভালো। আর রিজারা তো তাদের কাছে পিঠেও নেই। কি হবে এই ভালোবাসার পরিণতি? গোধূলির পরন্ত আলোতে মায়া দেখল নৌকায় বসে শাপলা তুলতে তুলতে রিজা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে সোহাগের দিকে। কিন্তু মায়া এটা দেখল না সোহাগ নামের যুবকটাও তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে নিষ্পলক দৃষ্টিতে। তুমি কি আর যাবে না আমাদের বাড়িতে আপু? কায়রা জিজ্ঞেস করে কবিতাকে। কবিতা উদাস নয়নে তাকায় তার দিকে। জীবনটাকে বিষাদ মনে হচ্ছে। কেন সে জন্মেছিল? সেই দুনিয়ায় আছে বলেই তার মা মারা গেছে। সেই দুনিয়ায় আছে বলেই নতুন মায়ের জীবনটা শেষ হয়ে গিয়েছে। সেই দুনিয়াতে আছে বলেই একটা নিষ্পাপ প্রাণ দুনিয়ার আলো দেখেনি। অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছে সে। অসহ্য লাগছে সবকিছু। যদি মরে যেতে পারত, তবেই হয়তো শান্তি পেত। যদি দুনিয়া থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলতে পারত, তবেই হয়তো মুক্তি পেত।
এতগুলো মানুষের দীর্ঘশ্বাসের কারণ সে। কিভাবে বাঁচবে সে বাকি জীবন? দুবার কলিং বেল বাজানোর পর দরজা খুললে সোহাগ দেখে সামনে রিজা দাঁড়িয়ে। তাকে দেখেই রিজা আহ্লাদে গদগদ হয়ে জিজ্ঞেস করে, আমরা আসছি 15 দিন হয়ে গেছে সোহাগ ভাই। আর তুমি আজ আসলা? এত দেরি করলে কেন? জানো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। সোহাগ নিজেকে সংযত রাখার চেষ্টা করে বলে, কতটা অপেক্ষা করেছিলি বুঝতেই তো পারছি। 15 দিন পরে আসছি, তাতেই তুই দরজার সামনে থেকে সরে দাঁড়াচ্ছিস না। আরও আগে আসলে তো দরজা খুলতেই না। রিজা নিজের ডানহাত দিয়ে কপাল চাপড়ে বলে, অহো, হ্যাঁ। তাই তো। এসো এসো, ভেতরে এসো। সোহাগ ইতস্তত করে এদিক সেদিকে তাকায়। রিজা বলে, ওই রুমটা মায়া আপুর। তুমি যাও। সোহাগ বিরক্ত হয়। মেয়েটা ভদ্রতা বোঝে না এখনো। কারো বাড়িতে এসে যে এইভাবে ঢোকা যায় না কারো রুমে, সেটা সে বুঝে না। বুঝবেই বা কিভাবে? সারা জীবন গ্রামে থেকে হুট করে শহরে আসলে তো এটাই হবে। বিরক্ত হয়ে বলে, চাচি কই? ওনাকে ডেকে দে। রিজা মায়ার মায়ের রুমে গিয়ে বলে, মামি, সোহাগ ভাইয়া এসেছে মায়া আপুকে পড়াতে। মায়া আপু তো গোসল করছে। সোহাগ ভাইকে কি মায়া আপুর রুমে বসতে বলবো? রিজা হয়তো আরও কিছু বলতো, কিন্তু সেই সুযোগ তাকে দেয়নি সাগরিকা। মাথায় কাপড় দিয়ে বসার রুমে গিয়ে দেখে সোহাগ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে সোহাগ সালাম দিল। সালামের উত্তর নিয়েই সে সোহাগকে বলে, দাঁড়িয়ে আছো কেন সোহাগ? বসো। মায়া আসলে কিছুক্ষণ আগেই কলেজ থেকে ফিরেছে। ফ্রেশ হচ্ছে। তুমি বসো। ও এসে পড়বে। সোহাগ বসলে সাগরিকা কিচেনের দিকে যায়। রিজা সোহাগের কাছে এসে মুচকি এসে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে যায়। মাদের বাড়ির গেস্টরুমটাই এখন তার আর তার মায়ের রুম। ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের দিকে তাকায় সে। কি ভেবে নিজেকে দেখেই মুচকি হাসে বারবার। চট করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম লাগিয়ে কড়া লাল রঙের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নেয় সে। টিপের পাতা থেকে ছোট্ট একটা লাল টিপও কপালে পড়ে সে। সামনের চুলগুলো বের করে গালের উপর রাখে। নিজেকে দেখে নিজেই লজ্জায় লুতুপুতু হয় সে। শেষ একবার নিজেকে আয়নায় দেখে রুম থেকে বের হতেই আবার কি মনে হতেই ছুটে রুমে এসে দুহাত ভর্তি করে লাল কাচের চুড়ি পরে নেয় সে। আরও একবার আয়নায় নিজেকে দেখে নিয়ে এসে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। সোহাগের সামনে গিয়ে বলে, সোহাগ ভাই, তুমি কি কিছু খাবে? আমি কি কিছু বানিয়ে আনব? সোহাগ একবার ওর দিকে তাকিয়ে থ হয়ে যায়। এ কোনো রিজাকে দেখছে সে? গায়ের সেই আলাভোলা মেয়েটা এই কি সাজ দিয়েছে? আর এই কয়েকদিনেই যেন শরীরের রং বদলেছে। গায়ে নতুন জামা, নতুন সাজ, একই অবস্থা। কিন্তু রিজার কথায় বেশ লজ্জা পায় সে। ভাগ্যিস কেউ নেই এইখানে, নয়তো শুনলে কি একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যেত। কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? হুমম। না, এমনি। মায়াকে ডেকে দে তো। আমি ওকে পড়াতে এসেছি। তুই যা। রিজা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গিয়ে ভাবে, ইসোস, কিভাবে তাকিয়েছিল আমার দিকে। ভাবতেই তো লজ্জা লাগছে। কিন্তু রিজা সেখান থেকে চলে যেতেই সোহাগ বিড়বিড় করে বলে, গ্রামের চাচাতো বোন হুট করে শহরে আসলে এই রকম উদ্ভট সাজ দিবেই। হাস্যকর। তোর বান্ধবী তো দেখছি খুব মুডি। মাঝে মধ্যে এমন ভাব করে যেন আমাকে খুব শ্রদ্ধা করে।
আর মাঝে মধ্যে তো মনে হয় চিনেই না। মুখ গোমরা করে বলে কাব্য। হঠাৎ আমার বান্ধবীকে নিয়ে হঠাৎ এত আগ্রহ কেন তোর? আচার মুখে নিয়ে বলে কবিতা। আমি তো শিক্ষক। আমার তো একটা সম্মান আছে তো নাকি? তো কি করেছে আমার বান্ধবী? ক্যাম্পাস থেকে বের হয়ে দেখি রিকশার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই ছুটে সামনে রিকশায় উঠল। কেন? একটা সালাম দিয়ে গেলে কি হতো? আজব। ওই সময় কত ভিড় থাকে জানিসই তো। হয়তো সামনে রিকশা পেয়েছিল, তাই সেটাতে উঠে গিয়েছিল। আর তোকে আগ বাড়িয়ে সালাম দিতেই হবে কেন? ক্লাসের কত মেয়েই তো অভিযোগ করে তুই নাকি তাদের সালামের জবাব নিস না। তাহলে আমার বান্ধবীর সালামের এত দাম কেন? আরে, ওই সব গায়ে পড়া মেয়ে আমার ভালো লাগে না। আসতে যাইতে সবসময়ই সালাম দিয়ে হাসা লাগবে কেন? আর মেসেঞ্জারে তো স্যার এটার সমস্যা ওটার সমস্যা নিয়ে পড়েই থাকে। আমি পড়া বোঝাতে গেলে হয় বলে কোনো রেস্টুরেন্টে দেখা করে সলভ করিয়ে দিতে, না হলে এক্সট্রা প্রাইভেট পড়াতে। তুইই বল, আমার পক্ষে কি সেটা সম্ভব? বুঝতে পেরেছি জনাব। আপনার কি চাই? এই, আমি আবার কি চাই? কি বুঝেছিস তুই? আপনি যা বোঝালেন আর কি। আর শোন, ওর বাসায় আজ থেকে নতুন একটা টিউটর আসবে। এই সময়ই পড়ানোর কথা। সেজন্য হয়তো ওইভাবে ছুটে গিয়েছে। হাউস টিউটর? ছেলে না মেয়ে? কবিতা চোখ সরু করে জবাব দেয়, কেন? তা দিয়ে তোর কি? কাব্য থতমত খেয়ে বলে, আমার আবার কি? আমি তো এমনিতেই জিজ্ঞেস করেছিলাম। ছেলে টিউটর? ওর বাসায় পড়াবে। কবিতা বিরক্ত হয়ে বলে, না, হাউস টিউটর রাস্তায় পড়াবে। ইডিয়ট! তুই না টিচার। আমার তো মানতে কষ্ট হয়। মানতে হবে না তোকে। তা হঠাৎ টিউটর লাগলো যে? আরে, ওর বাবার বন্ধুর ছেলে। গ্রামে গিয়ে পরিচয় হয়েছে, তাই ওর বাবা পড়াতে বলেছে। ওহ, আচ্ছা। কেন? তোর জ্বলছে নাকি? মায়া কি আমার বউ না গার্লফ্রেন্ড যে আমার জ্বলবে? হ্যাঁ, সেটাই। না জ্বললেই ভালো। কিন্তু আমি যে বেগুন পুড়ে যাওয়ার তীব্র গন্ধ পাচ্ছি। আজাইরা কথা বলবি না বলে দিচ্ছি। তুইও আর প্যাচ করিস না আমার সাথে। বিকেলে ওর সাথে দেখা করব। ওর বাসায় যাব। কক্সবাজার থেকে কত কি এনেছি ওর জন্য সেগুলো দিতে। ওর ফুফাতো বোন নাকি এসেছে, তাকেও দেখতে যাব। এই ভাইয়া, আমাকে কি একটু ড্রপ করে দিয়ে আসবি প্লিজ? কাব্য প্রত্যুত্তরে শুধু বলে, হুমম। কিন্তু বুকের ভিতর একটা খচখচানি থেকেই যায়। কিছুতেই সেটাকে থামাতে পারছে না সে। তার ইচ্ছে করছে মায়াকে সবকিছু বলে দিতে। তার কেন মনে হচ্ছে মায়াকে হারিয়ে ফেলবে সে? উফ অফ! মন, তুমি এত উতলা হচ্ছ কেন? টপ টপ করে পানি পড়ছে মায়ার চুলগুলো থেকে, গোলাপি ওষ্ঠদ্বয় যেন আকর্ষণ করছে সোহাগকে। আর চোখ দুটো যেন একটা গভীর সমুদ্র। গোসল করে মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে। বারবার নিজেকে সংযত করতে চাইছে সে। কিন্তু বেহায়া চোখগুলোর নিষিদ্ধ জিনিসের প্রতিই যেন আকর্ষণ বেশি। মায়াকে সে জিজ্ঞেস করে, ইয়ার চেঞ্জ পরীক্ষা কেমন হয়েছে তোমার? রেজাল্ট কেমন এসেছিল? সবগুলোই ভালো হয়েছিল ভাইয়া, শুধু ফিজিক্স বাদে। এই জন্যই এখন এইটার উপর জোর দিচ্ছি। ওহ, ব্যাপার না।
এখনো অনেক সময় আছে। সময় নিয়ে পড়াবো। তাহলে বেশ ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সোহাগ লক্ষ্য করে ড্রয়িং রুমে উল্টোপাশের রুমের দরজার সামনে লাগানো পর্দার নিচে রিজার পা দেখা যাচ্ছে। সে মাঝে মধ্যেই বাইরে উকি দিয়ে তার দিকে তাকিয়ে নিজেই হাসছে, আবার নিজেই লজ্জা পেয়ে চলে যাচ্ছে। সোহাগের ভীষণ অস্বস্তি লাগছিল। সে জানে রিজা তার কাছে কি চায়, কিন্তু সেটা ইহজন্মে সম্ভব না। প্রথমত সে মায়াকে ভালোবাসে, আর দ্বিতীয়ত তাদের মধ্যে কোনো কিছুরই মিল নেই। দুই পরিবারের মধ্যে কোনো মিলই নেই। কোনোভাবেই এই বিষয়টা সম্ভব না। শুধুমাত্র মায়ার জন্য সে কিছুই বলতে পারছে না, একটা ধমক পর্যন্ত দিতে পারছে না, চাইলেও বাসাটা থেকে চলে যেতে পারছে না। তাহলে যে মায়ার সাথে কোনো যোগাযোগই থাকবে না তার। কিন্তু এই নির্বোধ মেয়েটাকেও সহ্য হচ্ছে না তার। কি করবে সে এইবার? কিছুই মাথায় আসছে না তার। সোহাগ যেহেতু আজ প্রথম এসেছে, তাই সাগরিকা তাকে দুপুরের খাবার না খাইয়ে ছাড়ে না। খাবার খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যখন বের হতে যাচ্ছিল, তখন সে দেখল রিজা গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে তার দিকে। সে আশা করেছিল মায়া আসবে, কিন্তু মায়ার একটা কল আসায় সে তার রুমের ভিতরে চলে গিয়েছিল। সোহাগ মন খারাপ করে যখন লিফটে উঠে লিফটের দরজা লাগিয়েই দিচ্ছিল, তখন মায়া ছুটে এসে লিফটে ঢুকে পড়ে। সোহাগ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে মায়া বলে, আমার বান্ধবী আসছে নিচে। ওকে নিতে নিচে যাচ্ছি ভাইয়া। সোহাগ মুচকি হেসে লিফটের দরজা বন্ধ করে লিফট চালু করে দেয়। দুজনের মাঝেই কেউ তেমন কথা বলে না। শুধু একবার সোহাগ বলে, ভালোভাবে পড়াগুলো শেষ করো মায়া। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে জমে থাকবে না কিছুই। মায়া শুধু প্রত্যুত্তরে মুচকি হাসে। এদিকে কবিতা কাব্যকে জোর করছে যাতে সে তাকে লিফটে করে মাদের বাসার সামনে পর্যন্ত দিয়ে আসে। মুখে কাব্য না না বললেও মনে মনে চাইছে মায়াকে দেখে আসতে। তাই একটু জোরাজোরি করতেই সে রাজি হয়ে যায়। লিফটের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় লিফটটা নিচের দিকে নামছে। কাব্য কবিতাকে বলে, তুই তো মোটা হচ্ছিস, সিঁড়ি দিয়ে উঠলেই তো পারিস, 13 তলায় তুই উঠতে পারবি? কাব্য আর কিছু না বলে সামনের দিকে তাকায়। হঠাৎ গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায় লিফটটা। কয়েক সেকেন্ড পরেই দরজা খুললে দেখে মায়া আর তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখেই ভ্রু কুঁচকে ফেলে কাব্য। কবিতা মায়াকে বাইরে বের করে এনে বলে, কতদিন পর দেখা হলো বান্ধবী। আমাকে তো ভুলেই গেছোস। মায়া কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই সোহাগ বের হয়ে এসে কাব্যকে দেখে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। আপনি এখানে? মায়া আর কবিতা অবাক হয়ে যায়। মায়া ভাবে কাব্যকে সোহাগ ভাই কিভাবে চিনে, আর কাব্য হিসাব মিলাতে থাকে এই ছেলে মায়ার সাথে কেন, আর তাকেই বা চিনে কিভাবে? চলবে।